আকাশের বুকে লালচে আভা ছড়িয়ে ধীরে ধীরে বিদায় জানাতে দিনমণি পাড়ি জমিয়েছে তার নীড়ে। সন্ধ্যায় আবছা আধার ঘনাতে শুরু করেছে প্রকৃতিতে। শারদীয়ার আগমনী বার্তার দিকে দিকে ছড়িয়ে পড়তে চারিদিকে কেনাকাটার ধুম পড়েছে। গ্রাম থেকে শহর সর্বত্র বইছে পুজোর হিমেল হাওয়া, সাথে সাথে শিউলির গন্ধ। বিকেলের ডুবন্ত লালচে সূর্যটা দেখলে মনটা নেচে উঠছে বারবার। আনন্দে মাতোয়ারা হয়ে মন পাখি গিয়ে উঠছে বারংবার। আইরে ছুটে আয়, পুজোর গন্ধ এসেছে। গাছে শিউলি ফুটেছে, ফুলে ভোমরা জুটেছে। ঢ্যাঙ্কুরকুর ঢ্যাঙ্কুরাকুর বাদ্যি বেজেছে। কলকাতার বীজবাজার শপিং সেন্টারে লেডিস জোনে পিয়ালি দাঁড়িয়ে বারবার ঘড়িতে নজর বুলিয়ে যাচ্ছে। বেহায়া বান্ধবীটা সেই যে চেঞ্জিং রুমে ঢুকেছে, বের হবার নামই নিচ্ছে না। দাঁড়িয়ে থাকতে থাকতে পা দুটো ব্যথা হয়ে গেছে একেবারে। অপেক্ষা করতে করতে শেষে অধৈর্য হয়ে উঠল পিয়ালি। দেরি হচ্ছে দেখে বিরক্ত হয়ে দরজার কাছে গিয়ে ধরাম ধরাম করে ধাক্কা দিতে লাগলো। চেঞ্জিং রুমে থাকা বান্ধবী বিরক্ত হয়ে চেঁচিয়ে বলল, আরে বাবা, আসছি, দাঁড়া, আর কটা সেলফি তুলে দে। সেলফি তোলার কথা শুনে ভীষণ রাগ হলো পিয়ালির। গলায় ঝাঁঝ ঠেলে বলল, কি? আমি তোর জন্য বাইরে দাঁড়িয়ে নিজের পা ব্যথা করছি আর তুই ওর মধ্যে ঢুকে সেলফি তুলছিস? ঠিক আছে, তোল, ভালো করে তোল, আমি বাড়ি যাচ্ছি। বলেই পিয়ালির সামনে হাঁটা দিতে পিছন থেকে রুমা আর অয়ন ডেকে উঠল। হেই পিয়ালি, কেমন আছিস? বলে গলা জড়িয়ে ধরল রুমা। পিয়ালি রুমাকে দেখে অবাক। বিশ্ববিদ্যালয় লাইফে এককালে প্রাণপ্রিয় বান্ধবী ছিল, মাঝে দীর্ঘ 1 বছর দেখা সাক্ষাৎ বন্ধ। তারপর আজ হঠাৎ দেখা এই শপিং মলে। পিয়ালিও খুশি হয়ে জড়িয়ে ধরল বান্ধবীকে। অনেকক্ষণ পর দুজন দুজনের থেকে আলাদা হতে পিয়ালি রুমাকে দেখে চমকে উঠল। এই রুমা, তোর বিয়ে হলো কবে? রুমা মুচকি হাসলো, অয়নের দিকে তাকিয়ে বলল, এই তো হয়েছে 6 মাস হলো। তোর খবর কি? নিউ ইয়র্ক যাসনি এখনো? আমার কথা পরে বলবো, আগে বল তোর কোথায় বিয়ে হয়েছে? হাজবেন্ড কিসে আছে? আমার বর তোর পাশে দাঁড়িয়ে। পিয়ালি অবাক হয়ে তাকালো অয়নের দিকে। ছেলেটা ওদের ক্লাসমেট, অভির মতোই নরম স্বভাবের, ভীষণ আনস্মার্ট, সাধারণ ঘরের মেধাবী ছাত্র ছিল। বাবা প্রাইভেট জব করত, মা গৃহিণী। না টাকা পয়সা আছে আর না স্ট্যাটাস। রুমা বড়লোক বাবার মেয়ে হয়ে কি দেখে এই ছেলেকে বিয়ে করলো বুঝতেই পারলো না পিয়ালি। বলল, তোদের অ্যারেঞ্জ ম্যারেজ? না রে, লাভ ম্যারেজ। কিন্তু কিভাবে? কলেজে তো কোনোদিন দেখিনি তোকে অয়নের সাথে প্রেম করতে। তাহলে তোমরা এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে গল্প না করে চলো, কফি খেতে খেতে কথা বলি। অয়ন কথাগুলো বলে সামনে হাঁটা শুরু করলো। এদিকে পিয়ালি রুমার হাত দুটো টেনে ধরে বলল, রুমা ইয়ার, আমি সত্যিই কিছু বুঝতে পারছি না। আরে আমি একটা ছেলেকে মনে মনে পছন্দ করতাম, তা নিশ্চয়ই তোর মনে আছে। পিয়ালি মাথা নেড়ে সায় দিল। রুমা আবার বলল, সেই ছেলেটা আর কেউ না, অয়ন। আমি ওকে বিগত 2 বছর ধরে আড়ালে আবডালে প্রপোজ করে গেছি, কিন্তু ও আমাকে পাত্তা দেয়নি। কলেজ যেদিন শেষ, সেদিন আমি ওকে আমাকে উপেক্ষা করার কারণ জিজ্ঞেস করলে বলে ওর অর্থনৈতিক অবস্থার কথা, জানায় আমার আর ওর পারিবারিক স্ট্যাটাসের অসামঞ্জস্যতার কথা। সর্বোপরি ও আমার সাথে কোনো টাইম পাস রিলেশনশিপে জড়াতে চায় না, একেবারে পার্মানেন্ট রিলেশন করতে চায়। ওর এই ভাবনা আমার খুব ভালো লাগে, ওর প্রতি সম্মান দ্বিগুণ বাড়িয়ে দেই। তাই আর দেরি না করে বাবা মাকে ওর কথা জানাই। ওরা প্রথমে রাজি হয়নি, অনেক ঝামেলা করেছে, কিন্তু শেষ পর্যন্ত আমার জেদের কাছে হেরে রাজি হয়েছে। কিভাবে পারলি রুমা তুই এই ভুলটা করতে? তোর বাবা তোর জন্য টাকার কুমির নিয়ে আসতো, তুই সেখানে 4 হাতে টাকা খরচ করতে পারতিস, তাও শেষ হতো না। বিরাট বাড়ি বিরাট গাড়ি হতো তোর সেখানে। তুই একদম ঠিক বলেছিস, আমার বিরাট বাড়ি বিরাট গাড়ি অবশ্যই হতো হয়তো, কিন্তু সুখী হতে পারতাম কিনা জানি না। তাহলে বলছিস এখন সুখী আছিস তুই? হ্যাঁ রে, ভীষণ। ওকে কাছ থেকে না দেখলে বুঝতেই পারতাম না ও আমাকে ঠিক কতটা ভালোবাসে। ভালোবাসার কথা না হয় বাদই দিলাম, ও যে আমাকে কি পরিমাণ সম্মান করে তা তোকে বলে বোঝাতে পারবো না রে। পিয়ালির রুমার বলার কথাগুলো শুনে কেমন যেন একটা বিষাক্ত অনুভূতি জাগালো মনে। সম্মান নামক কথাটা যেন শানিত ধীরের মতো গিয়ে বিঁধল হৃৎপিণ্ডের মাঝখানে। তখনই ওদিক থেকে অয়ন হাজির হলো, হাতে 1 টাইম সিল্ড কফি ক্যানগুলো নিয়ে। রুমার হাতে ধরিয়ে দিয়ে হাসি মুখে বলল, এই নাও ধরো, তোমাদের মনে হয় দাঁড়িয়ে গল্পতেই বেশি ভালো লাগছে। রুমা হেসে পিয়ালির হাতে কফি ধরিয়ে দিয়ে বিদায় জানিয়ে বলল, আসি রে, আরেকদিন কথা হবে। সন্ধ্যায় ওর আবার ডিউটি আছে। ও তোকে তো বলা হয়নি, ও রিসেন্ট পুলিশে জয়েন করেছে, এসপি অয়ন চ্যাটার্য।
বলেই অয়নের হাত ধরে দুজনে হাসতে হাসতে বেরিয়ে গেল। এদিকে কফির ক্যানটাকে হাতের মুঠোয় চেপে ধরে চুপ করে দাঁড়িয়ে রইল পিয়ালি। মাথায় হাজার খানেক চিন্তা ভাবনারা কিলবিল করে উঠল। মস্তিষ্কের কোনায় কোনায় ছুটে বেড়ানো রক্তকণিকারা জানান দিল বিরাজ তাকে ইদানিং কালে একটুও সম্মান করে না। যখনই ফোন করে তখনই খারাপ ব্যবহার ছাড়া কথা বলে না। শ্বশুর বাড়িতে আজকাল তাকে কেউই সম্মান দিয়ে কথা বলে না, না শাশুড়ি আর না ননদ। সম্মান কেন, ঠিক মতো কথাই কেউ বলে না। রাগে দুঃখে মরে যেতে ইচ্ছে হলো তার। মুঠোয় ধরা কফির ক্যানটা চাপ খেয়ে দুমড়ে মুচকে হঠাৎ করে ফেটে গেল। সাথে সাথে ভেতরের গরম কফি হাতে ঢেলে যেতেই পেয়ালি গরম ছ্যাঁকা খেয়ে আব করে কোকিয়ে উঠল। হাত ঝাড়া দিয়ে ক্যানটা ছুঁড়ে ফেললো ডাস্টবিনে। দৌড়ে ওয়াশরুমে ছুটে গিয়ে হাতটা ট্যাপের নিচে ধরল। ঠান্ডা জলের স্পর্শ পেয়ে জ্বালা খানিক কমতে হাত সরিয়ে নিল পিয়ালি। কফির উষ্ণতা কম থাকায় জায়গাটা লালচে বর্ণ ধারণ করেছে। ফোসকা পড়ে যায়নি এ যাত্রায়। তবে পিয়ালির মধ্যে যে ছ্যাঁকা লেগেছে তার জ্বলন ঠিক কতটা তা তো সময় বলবে। রিজু সোনা, তুমি এই পিকচারটা কমপ্লিট করো, আমি তোমার মাম্মা আর পাপার সাথে একটু দরকারি কথা বলে নিই। রিজু পিকচার বুকে বসে বসে রং পেন্সিল দিয়ে ছবি আঁকতে শুরু করলো। ডক্টর তিথি আর কৌস্তবের দিকে তাকিয়ে বলল, আপনারা কি রিজুকে কখনো ভূতের ভয় দেখিয়েছিলেন? একদমই না। ইনফ্যাক্ট আমরা বাড়িতে কখনো ভূত সম্পর্কিত কোনো কথাই আলোচনাই করি না। হ্যাঁ, তবে মাঝে মাঝে ওর ঠাম্মা দিদুন বাড়িতে এলো জিঠুকে ভূতের গল্প শোনায়। রিজুকে মারাত্মক ভয় দেখানো হয়েছে, ভূতের ভয়। ডক্টর বিপাশার কথা শুনে তিথি আর কৌস্তব মুখে হাত চেপে বসে রইল। তাদের বিস্ফৃত চোখের হতভম্ব দৃষ্টি জানান দিচ্ছিল তাদের হৃদয়ের ব্যাকুলতা। বিগত 3 মাসের দীর্ঘ কাউন্সেলিং এর পর রিজুর কাছ থেকে ডক্টর বিপাশা ভূত সম্পর্কিত তথ্য জানতে পেরেছে। সেই সাথে জানতে পেরেছে সে ভূতকে নাকি স্বপ্নেও দেখতে পায়, বাড়িতে একা থাকলে আশেপাশে ভূত দেখতে পায়, ইত্যাদি ইত্যাদি। তিথি আর কৌস্তব এসব শুনে নির্বাক হয়ে বসে রইল। ডক্টর বললেন, শিশুদের মস্তিষ্ক স্বাভাবিকভাবে অপরিণত হয়, যার কারণে তারা ভয় পায় বেশি। শৈশবকালীন সময়ে ভূতে ভয় পায় না এমন বাচ্চা নেই বললেই চলে। এই সময় এরা এতটাই ভীত হয় যে কেউ ভূতের ভয় দেখালে অতিরিক্ত ভয়ে শিশুদের মনে মানসিক চাপ সৃষ্টি হয়, যে কারণে ব্রেনে একটা হ্যালোসিনেশন তৈরি হয়, যা সব সময় মস্তিষ্কে ঘোরে। তখন বাচ্চারা ভাবে তাদের আশেপাশে সব সময় ভূত আছে, তাকে দেখছে। সেই ভূতের থেকে পালাতে গিয়ে চিৎকার চেঁচামেচি করে আর এভাবে ভয় পেয়ে গুটিয়ে যায়, যেমন এতদিন রিজু ছিল। তিথির দু চোখ বেয়ে জল গড়িয়ে পড়ল। আহারে, তার ছোট্ট সোনাটা না জানি এতগুলো দিন ধরে কি ভয় কি আতঙ্কটাই না সহ্য করেছিল। ছোট্ট রিজু বেচারা এতটাই ছোট, না কাউকে কিছু বলতে পারছিল আর না বোঝাতে পারছিল। এতটুকু বাচ্চা নিজের মাঝে ভয় নিয়ে শুয়ে গেছে কত কিছু। তিথি আর নিজেকে সামলাতে পারল না, চেয়ার থেকে উঠে দৌড়ে ছুটে এলো। রিজুকে জড়িয়ে ধরল নিজের বুকের মাঝে। জ্বলন্ত অগ্নিতে যেমন জলের ছোঁয়া লাগলে তা মুহূর্তে শীতল হয়, ঠিক তেমনি রিজুকে নিজের জ্বলন্ত হৃদয়ে চেপে ধরে শীতলতার পরশ পেল তিথি। জোরালো মাতৃত্বের আকণ্ঠ তৃষ্ণা। দুহাতের শক্ত বাঁধনে জড়িয়ে ধরে হাজারো চুমুর বন্যা বয়ে দিতে লাগলো নারী কাটা 7 রাজার ধন এক মানিকের কপালের মুখে সারা গায়ে। কৌস্তব নীরব দৃষ্টিতে দেখে গেল তিথির পাগলামিতে ভরা কাণ্ড। দীর্ঘশ্বাস ফেলে নিজেকে সামনে নিয়ে ডক্টর বিপাশাকে বলল, কে ওকে ভূতের ভয় দেখিয়েছে, বলেছে কিছু? হ্যাঁ, নতুন বউ বলে কেউ একজন। তিথি কৌস্তব দুজনে চমকে উঠল, একে অপরের দিকে তাকিয়ে বলল, পৌশালী? কিন্তু কেন? ভুল করে লিপস্টিক ভেঙে ফেলার জন্য। কি? সামান্য লিপস্টিক? ডক্টর বিপাশা মাথা নেড়ে সায় দিলেন। তিথি রিজুকে জড়িয়ে ধরে গাঢ় হয়ে বসে রইল সেই জায়গায়। তার মুখের ভাবভঙ্গি অন্যরকম, দেখতে ভয়ঙ্কর লাগলো কৌস্তবের কাছে। বাকি কথা শেষ করে ডক্টরের কাছ থেকে বিদায় নিয়ে বেরিয়ে এলো তারা। গাড়িতে উঠে তিথি কান্নায় ভেঙে পড়ল। কৌস্তবের কাঁধে মাথা রেখে ব্যথাতুর কণ্ঠে বলল, কিভাবে পারলো ও আমার এইটুকুন একটা দুধের শিশুকে এইভাবে মেন্টাল টর্চার করতে? ওর কি একবারও বিবেকে বাঁধলো না? চুপ করো তিথি, এভাবে আর কেঁদো না। দেখো রিজু কেমন করে তাকিয়ে আছে তোমার দিকে। তোমাকে এভাবে কাঁদতে দেখলে তো ও আবার ভয় পাবে। তিথি রিজুর কথা ভেবে চুপ করলো। শ্যামলা গাল বেয়ে গড়িয়ে পড়া জলটুকু মুছে নিয়ে বলল, তুমি দেখো এই মেয়েটা
কোনো দিন সুখী হবে না। ও আমার নিরীহ ভাইটার সাথে যে অন্যায় করেছে তা ক্ষমার অযোগ্য ছিলই, কিন্তু আমার নিষ্পাপ দুধের শিশুটার সাথে যা করেছে তা শুধু অন্যায় নয়, পাপ, মহাপাপ। আর এই পাপের শাস্তি ওকে পেতেই হবে। ঈশ্বর কখনোই ওকে ছেড়ে দেবে না, কখনো না। তিথিকে শান্ত করতে কৌস্তব ওকে এক হাতে জড়িয়ে নিজের বুকে চেপে ধরল। তিথিও কৌস্তবের আদরে বুকে নিজেকে রাখতে পেরে ধীরে ধীরে শান্ত হয়ে গেল। এদিকে রিজুও বাবা মায়ের ভালোবাসা ঘন মুহূর্ত তার ছোট ছোট দুটো নরম বাহুর বন্ধনে আঁকড়ে ধরল বাবা মায়ের গলা। আদর খুঁজতে এলিয়ে দিল মাথা তাদের বুকে। সন্ধ্যার আধার ঘনিয়ে চারিদিকে অন্ধকার হয়ে গেছে। প্রতাপ ক্রাচে ভর দিয়ে নিজেকে পরিপাটি করে গুছিয়ে নিল। শশীর দরজার সামনে দাঁড়িয়ে আর চোখে সবটা দেখল। প্রতাপ গায়ে সুগন্ধিটা স্প্রেটা লাগাতে লাগাতে বলল, আমি একটু বাইরে যাচ্ছি, আসতে দেরি হতে পারে। কোথায় যাচ্ছ? ঘরে বসে বসে আর ভালো লাগছে না সত্যি বলতে, তাই ভাবলাম একটু বাইরে যাই। বলে আস্তে আস্তে ক্রাচে ভর দিয়ে হেঁটে বেরিয়ে গেল বাইরে। শশী নিজেকে হাজার বুঝিয়েও আজ আর ঠেকাতে পারল না। মনের তাড়না অসহ্য খচখচানি সহ্য করতে না পেরে নীলিমার ওপর অর্ঘ্যের দায়িত্ব দিয়ে মানিব্যাগটা হাতে নিয়ে বেরিয়ে গেল বাইরে। উদ্দেশ্য আজ নিজের মনের সন্দেহ দূর করেই ছাড়বে, যেভাবেই হোক। কৃষ্ণনগর স্টেশন রোডের পাশের গলিতে একটা লাইসেন্স প্রাপ্ত মদের দোকান। হঠাৎ জোরে ব্রেক কষে মোটর বাইক দাঁড় করালো সজল। খ্যাপা বাঘের মতো করে বাইক থেকে নেমে এলো। ওর দুটো চোখ ভীষণ লাল, দেখে মনে হচ্ছে রক্তবর্ণ চোখ জোড়া দিয়ে যেন লাভা ছুটে বেরোতে চাইছে। সজল দ্রুত পায়ে হেঁটে এগিয়ে এলো মদের কাউন্টারে। কাউন্টারে দাঁড়িয়ে থাকা লোকটাকে বলল, একটা ভদকা। লোকটা একটা ভদকার বোতল কাগজে মুড়িয়ে ভালো করে প্যাক করে দিল সজলের হাতে। সজল টাকা পেমেন্ট করে বোতলটা নিয়ে ব্যাগে ভরে বাইক স্টার্ট দিল। প্রায় আধ ঘন্টা পর এসে থামলো চূর্ণী নদীর পাড়ে। রোদে পোড়া নির্জন দুপুরে দূর দূরান্ত পর্যন্ত জনমানবহীন হয়ে আছে জায়গাটা। রোদের তাপে ঝলসানো পাড়ে এসে বসলো সে। ব্যাগ থেকে মদের বোতলটা টেনে বার করলো। আস্তে ধীরে অপরিপক্ক হাতে এই প্রথমবার মদের বোতলের ছিপি খুলে এক ঢোক গলায় ঢাললো সজল। চোখের সামনে ভেসে উঠলো এক তিক্ত দৃশ্য। মনে নরম পর্দা খানা অদৃশ্য ছুরিকাঘাতে ক্ষত বিক্ষত হয়ে রক্তাক্ত হলো অবিরত। নিজেকে সামলাতে ব্যর্থ হলো সজল। আবার বোতলখানা ঠোঁটে চেপে ধরলো। ঢোকের পর ঢোক গিলতে লাগলো, যতক্ষণ তরলটুকু শেষ না হয়। বোতলখানা শেষ হতে সেটা ছুঁড়ে মারলো নদীর বুকে। শব্দ করে সেটা গিয়ে পড়লো। আস্তে আস্তে জল ভর্তি হয়ে একসময় ডুবে গেল। সজলের দু চোখ ভরে জল গড়িয়ে পড়লো বুকের মাঝে জেগে ওঠা কষ্টে। হাঁটু মুড়ে মাটিতে বসে পড়লো ধপ করে। চিৎকার দিয়ে বলে উঠল, কেন কেন আমার সাথেই কেন এমনটা করতে হলো? হ্যাঁ সৃষ্টিকর্তা, বলতে পারো তুমি? আমি তো কারো কখনো ক্ষতি করিনি, তাহলে? বলে হাউমাউ করে কেঁদে ফেললো। এদিকে মদের নেশায় বেশ ধীরে ধীরে সজলকে চেকে ধরছে। এতদিন ধরে মনে চেপে রাখা কষ্ট উগরে বেরিয়ে আসতে চাইছে। মনে পড়ল আজকের স্টাফ রুমের ঘটনা। সজল বিগত কয়েকদিন ধরে স্বাভাবিকভাবে সবার সাথে আগের মতো করে মিশতে চেষ্টা করছিল, ক্লাসগুলো নিচ্ছিল, কিন্তু কারো সম্পর্কে পরচর্চা পরনিন্দা করা হলো মানুষের জন্মগত সহজাত নিম্নরুচি সম্পন্ন কার্যকলাপ। এখানেও তাই হলো। সমাজকে নীতি শিক্ষার আলো পৌঁছানোর দায়িত্বপ্রাপ্ত মানুষগুলোই শুরু করলো একজন মানুষের জীবনে হঠাৎ ঘটে যাওয়া কিছু অস্বস্তিজনক দুর্ঘটনা নিয়ে চর্চা করতে, তাও বাজে ভাষায় বাজে দৃষ্টিভঙ্গিতে। আজ সকালে কলেজে কয়েকজন অধ্যাপক পৌশালীর ইনস্টাগ্রামে ছাড়া হট রিলসগুলো দেখে স্টাফ রুমে বসে গল্পের আসর জমিয়েছিল। বৃষ্টিতে ভিজে ভিজে পৌশালীকে ফুলের বাগানে গানের সুরে সুর মিলিয়ে অঙ্গভঙ্গি করতে দেখে হাসাহাসি করছিল। সজল ক্লাস নিয়ে স্টাফ রুমে ফেরা মাত্র একজন কলিগ সজলকে সেটা এক প্রকার জোর করে দেখালো। সজল না চাইতেও তাকালো, দেখলো পৌশালী ব্লাউজবিহীন পাতলা সুতি শাড়ি পরে দাঁড়িয়ে ভিজছে ঝিরিঝিরি বৃষ্টিতে কোনো এক পুষ্প উদ্যানে। শরীরে আবেদনময়ী অঙ্গগুলো বিশ্রীভাবে উদ্ভাসিত হয়ে উঠেছে পাতলা শাড়ির পর্দা ভেদ করে। দৃশ্যটা দেখা মাত্র লজ্জায় ঘৃণায় চোখ দুটো বন্ধ করে নিল সজল। কেন জানি মনটা ধিক ধিক করে জ্বলে উঠল বিরহ অনলে। হায় রে, যে মেয়েটাকে নিজের বুকে যত্ন করে আগলে রাখতে চেয়েছিল সে আজ নিজেকে মেলে ধরেছে সামাজিক গণমাধ্যমে। ছি। আরেকজন কলিগ একটা ছবি দেখালো সজলকে, যেখানে একটা পুরুষের চওড়া
নগ্ন বুকে মাথা রেখে শুয়ে আছে পৌশালী, তাও অল্প স্বল্প বস্ত্র জড়িয়ে। যে লোকটার বুকে সুখে বিভোর সে তার মুখখানা আড়ালে ঢাকা, ক্যামেরার লেন্সে ক্যাপচার হয়নি। এটা দেখার পর সজল নিজেকে আর সামলাতে পারল না। ক্ষণকাল স্বাভাবিক আচরণের নাটক করে একসময় সকলের দৃষ্টির আড়ালে বেরিয়ে এলো সেখান থেকে। পাড়ি জমালো নিজেকে হারিয়ে নতুনভাবে খুঁজে পাওয়ার উদ্দেশ্যে। বিকেলের আলো ফুরিয়ে সন্ধ্যার আবছা আধার ঘনিয়ে আসছে ধরণীতে। শরতের ছোঁয়ায় এখন সন্ধে নামলেই শিশিরে শীতল শীতল অনুভূতি ছুঁয়ে যায় শরীরে। বেশ স্বস্তি লাগে তখন। চারিদিকে বড় বড় শপিং মল থেকে শুরু করে রেস্টুরেন্ট ও অন্যান্য দোকানগুলোর সামনে মাইকে ঢাকের বাজনা বাজছে তার স্বরে। দিকে দিকে জানান দিচ্ছে এলো এলো দুগ্গা এলো। শশী মুখে মাস্ক আর রোদ চশমার আড়ালে চোখ জোড়া লুকিয়ে ফেলল। কালো রঙের স্কার্ফখানা দিয়ে মাথা ঢেকে গোপনে পিছু নিল প্রতাপের। ডান হাতের মুঠোয় স্ক্র্যাচের হ্যান্ডেলটা ধরে হালকা খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটছে প্রতাপ। কানে মোবাইলটা চেপে কার সাথে যেন গভীর আলাপে মত্ত হয়েছে সে। জানতে পারল না আজ তার এতদিন ধরে ভীষণ গোপনে সন্তর্পণে লুকিয়ে রাখা ভং ধরা নোংরা চেহারাটা উন্মুক্ত হবার জোগাড় হয়েছে। চিত্রা আবাসনের সামনের গলি পার করে শেষ মাথায় এসে দাঁড়ালো একটা প্রাইভেট কার। প্রতাপ আস্তে আস্তে হেঁটে এসে সেই গাড়িতে উঠে বসল। শশী প্রতাপের পিছু নিয়ে খানিক দূরত্ব রেখে একটু দূরে আড়ালে দাঁড়িয়েছিল। প্রতাপকে গাড়িতে উঠতে দেখে আড়াল থেকে বেরিয়ে এলো সে। গাড়িটা চলে যেতেই পেছনে ছুটে আসা চলন্ত সিএনজি অটোটাকে না থামিয়ে পিছু নিল তার। প্রাইভেট গাড়িটা চলছে তার নিজস্ব গতিতে ছুটে। এদিকে তাকে নজরে গেঁথে ছুটে চলেছে একটা সিএনজি অটো। এ যেন কোনো এক বলিউড সিনেমার রহস্যজনক লোমহর্ষক দৃশ্য। তরল অ্যালকোহলের প্রভাবে মুদে আসা চোখে মুখে অসাড় হয়ে নদীর পাড়ে পড়ে আছে সজল। পাড়ে গজানো নরম ঘাসের উপর চার হাত পা চারদিকে ছড়িয়ে পিটপিটে আধ খোলা চোখে চেয়ে চেয়ে দেখছে সূর্যাস্ত। কি সুন্দর রক্তিম প্রভা ছড়িয়ে পড়ছে নীলাকাশের সর্বত্র জুড়ে। নদীর বুকে আস্তে আস্তে ধীরে ধীরে তলিয়ে যাচ্ছে সর্বশক্তিমান অসীম শক্তিধর গনগনে আগুনের কুণ্ডখানা। যেন নদী তার প্রেমিকা হৃদয় হরণী। তেজদীপ্ত দাপুটে প্রেমিকের অপরিসীম রসানল একমাত্র তার সান্নিধ্যে আসলেই নিস্তেজ হয়ে যায়, শান্ত হয়ে যায়, শীতল হয়ে যায়। আবারও দুফোঁটা উষ্ণ তরল গড়িয়ে পড়ল অপাঙ্গ বেয়ে। হঠাৎ পকেটের মধ্যে থাকা যন্ত্রখানা শব্দ করে নড়ে চড়ে উঠল, কিন্তু তাকে তোলার কোনো তাড়া নেই। যেন আজ সজলের মাঝে। সে তো ব্যস্ত সূর্যাস্ত দেখতে তৃষ্ণার্ত নয়নে। ধীরে ধীরে সময় গড়ালো বেশ অনেকক্ষণ। এদিকে পকেটের যন্ত্রখানা বিরামহীনভাবে বেজে চলেছে। সূর্যাস্ত শেষ হতেই মৃদু আধারে ঢাকা পড়ল আশপাশ। হুঁশ ফিরল সজলের। এক নাগাড়ে বেজে চলা ফোনের কর্কশ শব্দে বিরক্ত হয়ে শেষমেশ টেনে হিচড়ে পকেট থেকে বের করে আনলো সেটাকে। স্ক্রিনে মা নামটা ভাসছে দেখে সাথে সাথে রিসিভ করলো। মুক্তা দেবী আজকাল ছেলেকে নিয়ে সব সময় ভীষণ চিন্তায় ডুবে থাকেন। চোখে চোখে রাখেন যাতে খারাপ কোনো পদক্ষেপ না নিয়ে ফেলে ছেলে। আজও পথের দিকে নজর ডুবিয়ে বসেছিলেন, অপেক্ষায় ছিলেন ছেলের বাড়ি ফেরার। কিন্তু বিকেল গড়িয়ে সন্ধ্যা ঘনিয়ে আসছে, অথচ ছেলের আসার কোনো খোঁজ নেই দেখে চিন্তায় পড়লেন। কথায় বলে মায়ের মন সব সময় তার সন্তানের খারাপটা আগেই বুঝে ফেলে। এ যেন সন্তানের সাথে মায়ের নারীর এক অবিচ্ছেদ্য অদৃশ্য বন্ধন। সে নারীর অবিচ্ছেদ্য অদৃশ্য বন্ধনের টানেই হয়তো মুক্তাদেবী আজ করে ফেলেছিলেন ছেলে তার ভালো নেই, সুস্থ নেই। তাই তো পাগলের মতো করে ফোন করতে শুরু করলেন খোঁজ নিতে। আকাঙ্ক্ষা একটিবার ছেলের স্বাভাবিক কণ্ঠস্বর শুনে তবেই অশান্ত মনটাকে একটু শান্ত করবেন। বহুবার কল করার পর যখন সজল ফোনটা রিসিভ করলো, মুক্তাদেবী নিজেকে আজ আর থামিয়ে রাখতে পারলেন না। ধৈর্যের বাঁধ ভাঙা প্লাবনে ভেসে গেলেন।
উন্মত্ত হয়ে রাগী গলায় বলে উঠলেন, এসব তুমি কি শুরু করেছো সজল? তোমার বাবা মায়ের যে বয়স হয়েছে তা তোমার বোঝা উচিত আশা করি। কতক্ষণ ধরে কল করছি, খেয়াল আছে তোমার? সজল চুপ করে বসে শুনল। এদিকে ক্ষিপ্ত মুক্তা দেবী ছেলের মুখ থেকে কোনো প্রকার জবাব না পেয়ে আরো চেতে উঠলেন, বললেন, কি মনে করেছো কি তুমি নিজেকে? একটা বেহাইয়া মেয়ের সুখে যা খুশি তাই করে যাবে? যে তোমার কথা একবারও ভাবেনি বিয়ের রাতে সাতনাতলায় একা ফেলে দিয়ে চলে গেছে, তাকে নিয়ে পাগলামি করবে? আর তোমার জন্য চিন্তায় চিন্তায় বুড়ো বাবা মা শেষ হয়ে যাক, কি তাই তো? অ্যালকোহলের নেশা তখন মাথায় চড়ে সজলের। মায়ের তীক্ষ্ণ খোঁচা মারা কথাগুলো যেন আবারও মনের মধ্যে সদ্য নেভা অগ্নিকুণ্ডকে আবারও খুঁচিয়ে দিল সযত্নে। দাউ দাউ করে জ্বলে উঠল সজল। মায়ের কথার জবাব দিতে তেড়ে উঠল, চিৎকার করে বলে উঠল, এত কেন চিন্তা করো তোমরা? আমি কি বাচ্চা? নিজের ভালো মন্দ বোঝার যথেষ্ট জ্ঞান হয়েছে আমার। আর হ্যাঁ, এভাবে চিৎকার চেঁচামেচি করো না তো। মরে যাইনি আমি, কিছু হয়নি আমার, সুস্থ আছি, সময় মতো বাড়ি পৌঁছে যাব। বলেই দ্রুত ফোন কাটল সজল। ওপাশ থেকে মুক্তা দেবী হয়তো আরো কিছু বলতে চেয়েছিলেন, কিন্তু সেসব কথা শোনার আর ধার ধারল না, কারণ এই মুহূর্তে একদমই ধৈর্য নেই সজলের। এদিকে ধীরে ধীরে নদীর পার গাঢ় আধারে ডুবে গেছে। কাছে পিঠে কিছুই দেখা যাচ্ছে না, দূরে জ্বলতে থাকা বৈদ্যুতিক আলোগুলো ছাড়া। সজল আস্তে ধীরে উঠে দাঁড়ালো, কিন্তু পারল না। খানিক উঠে আবার ধপ করে বসে পড়ল মাটিতে। মাথা গা সব টলছে, সর্বাঙ্গ কাঁপছে থরথর করে। চোখের সামনে সবকিছু কেমন যেন দুলে দুলে উঠছে। মাথাখানা ঝাঁকিয়ে নিজেকে সামলানোর চেষ্টা করে আবারও ওঠার চেষ্টা করলো সজল। অনেক কষ্টে শেষ পর্যন্ত উঠে দাঁড়ালো সে। ধীরে ধীরে টাল খেতে খেতে এলো বাইকের কাছে। কোনো মতে মোবাইলের ফ্ল্যাশ লাইটের মদতে চাবিখানা জায়গা মতো গুছলো। তারপর বাইক স্টার্ট দিয়ে এগিয়ে চলল বাড়ির পথে। হাত ঘড়িতে বারবার সময়টা দেখে ব্যস্ত হচ্ছে অন্তরা। বাইরে বেশ গাঢ় অন্ধকার হয়ে গেছে। বাড়ি ফিরতে হবে, বাস ধরতে হবে, যত জ্বালা হয়েছে তার। সজলের ভয়ে টাইমলি ক্লাসে ঢোকার জন্য সেদিনের ওই ঘটনার পর থেকে সকালে পড়ানোই বন্ধ করে দিয়েছে সে। এখন কলেজ শেষ করে বিকেলে ছাত্রকে পড়িয়ে একেবারে সন্ধ্যায় বাড়িতে যায় সে। আবারও ঘড়ির কাঁটার উপর নজর বোলালো অন্তরা। সে 5টায় পড়াতে এসেছিল যখন তখন ছোট্ট ছাত্রটা ঘুমে কাদা। অনেক চেষ্টায় তাকে তোলা হলেও কাঁচা ঘুম ভাঙার কারণে ভ্যা ভ্যা করে কেঁদে ভাসিয়েছে অনেকক্ষণ। ফের তাকে কোলে বসিয়ে শান্ত করতে করতে চলে গেছে 1 ঘন্টা সময়। এখন বাজে 7টার বেশি। আধা ঘন্টা আগে ছোট হাতের ABCD লিখতে দিয়েছিল, এখনো শেষ করে উঠতে পারেনি সে। অন্তরা বসে বসে বিরক্ত হয়ে শেষে বলল, তোজো সোনা, আর কতক্ষণ লাগবে? এই তো মিস, হয়ে গেছে। বলে আরো মিনিট 10 সময় নিয়ে লিখলো। শেষমেশ জমা দিল ম্যামের হাতে। খাতাখানা চেক করে রাইট চিহ্ন দিয়ে অন্তরা একটা স্মাইলি এঁকে দিয়ে বলল, আজ এই পর্যন্ত থাক, বাকিটা কাল করিয়ে দেব, ঠিক আছে? তুমি তোমার রাইমসগুলো ভালো করে পড়ে নেবে মায়ের কাছে। ওকে, বাই বাই মিস। বাই। বলে বেরিয়ে আসতে নিলে ছাত্রের মা বলে উঠল, আরে অন্তরা দাঁড়াও, তোমার মাইনেটা নিয়ে যাও। বলে 3000 টাকা ধরিয়ে দিল অন্তরার হাতে। অন্তরা টাকাগুলো গুনে নিয়ে বলল, বৌদি, এখানে 1000 টাকা বেশি আছে। তোমার মাস মাইনের সাথে 1000 টাকা বোনাস হিসাবে দিয়েছি। সামনে পুজো আসছে, পছন্দের কিছু কিনে নিও। অন্তরা হাসলো, তারপর ধন্যবাদ জানিয়ে বেরিয়ে এলো ফ্ল্যাট থেকে। 4 তলা থেকে লিফটখানা নিচে নামতে ব্যস্ত পায়ে প্রায় দৌড়ে বেরিয়ে এলো বাইরে। পায়ে জোর লাগিয়ে হাঁটতে লাগলো বাস স্ট্যান্ডের উদ্দেশ্যে। ইতিমধ্যে 7:30টার বেশি বেজে গেছে। 8টায় লাস্ট বাস। এরপর বেশি রাত করলে শেষ বাসটাও ফেল করবে। জোর কদমে হেঁটে বাস স্ট্যান্ডে পৌঁছতেই হাঁপিয়ে উঠল অন্তরা। ব্যাগ থেকে জলের বোতলটা বার করে ঢক ঢক করে খানিক জল খেয়ে তেষ্টা মিটিয়ে নিল। কপালের জমা ঘামটুকু ওড়না দিয়ে মুছে বোতলটা ব্যাগে ভরতে ভরতে বারবার রাস্তার দিকে তাকাতে লাগলো, বাস আসছে নাকি সেটা দেখতে। রাস্তায় তখন লরি, ভ্যান, রিক্সা, অটো, সাইকেল, টোটো
জালের মতো ছড়িয়ে চলাফেরা করছে অবিন্যস্তভাবে। হঠাৎ ধরাম করে একটা শব্দ হলো, সাথে সাথে রাস্তায় গাড়িগুলো থেমে জ্যাম লাগিয়ে ফেললো। চারিদিকে শোরগোল বেঁধে একাকার। গাড়ির হর্নের শব্দ, চিৎকার, চেঁচামেচি, হই হট্টগোল শুরু। অ্যাক্সিডেন্ট হয়েছে বলে চিৎকার করে উঠল সকলে। অন্তরা শুনে নিজের কৌতূহল দমাতে পারল না, ছুটে চলে এলো ভিড়ের কাছে। সবার চোখে মুখে তখন আতঙ্ক ছড়িয়ে। ভিড় ঠেলে কোনো রকম ভেতরে ঢুকে দেখলো একটা যুবক ছেলে বাইক নিয়ে অ্যাক্সিডেন্ট করেছে। সম্ভবত সামনে দাঁড়ানো লরিতে মেরে দিয়েছে। ছেলেটা রাস্তায় কাত হয়ে পড়ে আছে, তার কপাল ফেটে গলগল করে রক্ত বের হচ্ছে। স্ট্রিট লাইটের চড়া আলোয় যা দেখে শিউরে উঠল অন্তরা। কয়েকজন লোক তাড়াতাড়ি করে তুলে সোজা করলো ছেলেটাকে। সাথে সাথে বিস্ফোরিত দৃষ্টিতে চমকে উঠে থরথর করে কেঁপে উঠল অন্তরা। কাঁপা কাঁপা কণ্ঠে অস্পষ্ট ভাষায় বলে উঠল, সজলদা। জেগে আছে দেখে মনোরমা চিন্তায় শীর্ষ হয়ে দুলাল বাবুর কাছে ফোন লাগালো। দুলাল বাবু তখন চায়ের দোকানে ঝাঁপ ফেলে আটকাচ্ছেন। বাজার শেষ, এবার সকলের সাথে বাড়ি ফিরবেন তিনি। হঠাৎ পকেটে ফোনটা বেজে উঠল দেখে তাড়াতাড়ি তার রিসিভ করলেন, বললেন, হ্যালো, কি হয়েছে? কিছু আনতে হবে? মেয়েটা এখনো বাড়ি ফেরেনি। কি? এখনো ফেরেনি মানে? তুমি ফোন করেছিলে? পড়েছিলাম, কিন্তু ধরছে না। একটু বাস স্ট্যান্ডে গিয়ে দেখবা? তুমি চিন্তা করো না, আমি দেখছি। বলে দুলালবাবু তাড়াতাড়ি বেরিয়ে গেলেন বাস স্ট্যান্ডের উদ্দেশ্যে। চিন্তায় পাগল হয়ে এক হাতে সাইকেল সামলে জোর পায়ে প্যাডেল ঘোরাতে লাগলেন, আর অন্য হাতে ক্রমাগত কল করতে লাগলেন অন্তরার নম্বরে। রাত তখন প্রায় 10টা হবে। কৃষ্ণনগর সিটি হাসপাতালের ইমার্জেন্সি বিভাগের সামনে ভিড় জমেছে। বাসুদেব বাবু, দুলাল বাবু আর সজলদের ড্রাইভার সিন্টু। মুক্তা দেবী ছেলের খবর পাওয়া মাত্রই সেখানে জ্ঞান হারিয়ে ফেলেছেন। তাকে সামাল দিচ্ছে আপাতত সজলের পিসি আর পিসমশাই। কিছুক্ষণ আগের ঘটনা, তখন অন্তরা সজলকে দেখা মাত্রই ছুটে আসে সজলের কাছে। তারপর লোকজনের সহায়তায় একটা গাড়ি ভাড়া করে ছোটে হাসপাতালের উদ্দেশ্যে। হাসপাতালে পৌঁছানোর পর এই ওয়ার্ডে সে ওয়ার্ডে ঘুরে অনেক কষ্টে ডাক্তার খুঁজে বের করে। রাতের নাইট ডিউটিতে স্বাভাবিকভাবে ডাক্তার কম থাকে, সে কারণে গড়িমসি করে আসতে। শেষে অনেক রিকোয়েস্টের পর একজন জুনিয়র ডাক্তার আসে দেখার জন্য। ডাক্তারটা এসে দেখার পর অ্যাক্সিডেন্ট কেস বলে পেশেন্ট ভর্তি করাতে মানা করে দেয়। অন্তরা কেঁদে ডাক্তারদের হাতে পায়ে ধরে সজলকে ভর্তি করানোর ব্যবস্থা করে ছোটে পুলিশ স্টেশনের উদ্দেশ্যে। সেখানে তাড়াহুড়া করে একটা এফআইআর করে সে কপি নিয়ে ফিরে আসে হাসপাতালে। তারপর শুরু হয় সজলের চিকিৎসা। হাসপাতালে এসে ফোনটা চেক করে দেখে শখানেক মিসড কল, সব বাবা মায়ের। কলেজে ক্লাস করার আগে সেই যে সকালে ফোন সাইলেন্ট করে রেখেছিল সেটার নর্মাল করতে করতে মন নেই। সেই কারণে এতগুলো ফোন এলো, একটাও রিসিভ করতে পারেনি সে। ফোনটা নর্মাল মোডে সেট করে বাবার নাম্বারে কল করতে যাবার আগে দুলাল বাবুর কল ঢোকে ফোনে। সাথে সাথে রিসিভ করে অন্তরা, জানায় বর্তমান পরিস্থিতির এক একটা ঘটনা, সাথে এও জানায় সজলের বাড়িতে খবর পৌঁছে দিতে। বর্তমানে বাসুদেব বাবু ছেলের এমন অবস্থা দেখে রীতিমতো ভেঙে পড়েছেন। কিছুক্ষণ আগে এখানে এসে পৌঁছে ছেলের অবস্থা দেখে মাথায় হাত দিয়ে বসে পড়েছেন। না কাঁদছেন আর না কিছু বলছেন, একদম পাথরের মূর্তি মনে হচ্ছে তাকে। এই অবস্থায় তাকে সামাল দিচ্ছে দুলাল বাবু। সিন্টু আর অন্তরা ইমার্জেন্সি বিভাগের দরজার কাছে দেয়ালে হেলান দিয়ে চুপ করে দাঁড়িয়ে আছে। অন্তরার সালোয়ার আর ওড়নার অধিকাংশ অংশ সজলের রক্তে ভেজা, হাতে গায়ের ও একই অবস্থা। এরই মধ্যে তিথি আর কৌস্তবের ফোন এলো বাসুদেব বাবুর ফোনে। বাসুদেব বাবু রিসিভ তো করলেন, কিন্তু কিছুই বলতে পারলেন না। একদম অনুভূতিহীন হয়ে বসে রইলেন কাঠের পুতুলের মতো করে। তিথি আবার ফোন করলো সিন্টুর নাম্বারে। সিন্টু ফোনটা রিসিভ করতেই ওপাশ থেকে তিথি বলে উঠল, মন দিয়ে শোনো সিন্টুদা, তুমি ফোনটা এক্ষুনি ইমার্জেন্সি বিভাগের ডাক্তারের কাছে নিয়ে যাবে। আমি নিজে কথা বলবো ডাক্তারের সাথে। সিন্টু সাথে সাথে ফোনটা নিয়ে ছুটলো ইমার্জেন্সি বিভাগে।
ডাক্তারের সাথে তিথি বেশ কিছুক্ষণ কথা বলার পর সজলকে ট্রান্সফার করে দিল অন্য হাসপাতালে। অ্যাম্বুলেন্সে সজলের সাথে অন্তরার সিন্টু রওনা হলো কলকাতার উদ্দেশ্যে। বাসুদেব বাবুকে ধরে ভর্তি করানো হলো জেনারেল ওয়ার্ডে। তিনি প্রেশার ফল করেছেন দেখে স্যালাইন চড়ানো হলো সাথে সাথে। দুলাল বাবু রয়ে গেলেন বাসুদেব বাবুর তত্ত্বাবধানের উদ্দেশ্যে। গভীর রাতে শুনশান নীরব সড়কের বুক চিরে ছুটে চলল অ্যাম্বুলেন্স একজন মুমূর্ষু রোগীকে মৃত্যুর মুখ থেকে ফিরিয়ে আনতে।